আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। একাত্তরের কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার। জানাবো আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায় তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে বলছেন সলিমুল্লাহ খান। এবং সর্বশেষ জানাবো দখলবাজদের বহিষ্কার চায় বিএনপি নেতাকর্মীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একাত্তরের কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। একাত্তরে জামায়াত ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেন। এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেরই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন। উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তির বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবে স্বপ্নের আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি আলোচনায় রয়েছে জোরসোরে। অবশ্য এই নিয়ে রাজনৈতিক মতবিরোধ ও কূটনৈতিক চাপও অব্যাহত রয়েছে। দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে নানা বিতর্ক চলছে এবং বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপও আসছে। বিএনপি তাদের মতামত দিয়ে যেসব দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত, আবার জামায়াতের বক্তব্য হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় বরং দলটির অপকর্মের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দমন-পীড়ন এবং হত্যার অভিযোগের কারণে দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সোমবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথাই সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে। রাজনীতিতে আওয়ামী লীগও সমান সুযোগ পাবে, সরকারের দিক থেকে তেমন উদ্যোগ প্রত্যাশা করেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেন, অবশ্যই, এবং আমরা আশা করি অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তুলে ধরবেন। এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। একই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারকে সমর্থন করে তার দেশ। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাননি তারা। তিনি বলেন, বিএনপি চায় সব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। এ অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে? গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে থাকা পক্ষগুলোর মধ্যে মতবিরোধ প্রথম স্পষ্ট হয় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। এরপর আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বিএনপির দিকে রাজনীতি সন্দেহের আঙুল তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে যেতে চায়। ৬ নভেম্বর পঞ্চগড়ে এক বক্তৃতায় এই অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে অনুমোদন বা অনুমোদনহীনতা কাটানো কোনোটাই করব। সেটা আমাদের কর্ম না। কর্ম জনগণের, যে আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে কিনা বা ফ্যাসিবাদী গণহত্যাকারী দলকে বাংলাদেশের রাজনীতিতে আহ্বান করবে কিনা। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে যারা ধারণ করবে তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না, যোগ করেন তিনি। অবশ্য এদিনই পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুক, চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। তবে বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় সে বিষয়ে মির্জা ফখরুল একাধিকবার কথা বলেছেন। নভেম্বরের শুরুতে জাতীয় পার্টি এবং বৈষম্যবিরোধী সহ কয়েকটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে অদ্ভুত পরিস্থিতিতে তিনি বলেছিলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা কারা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকে সমর্থন পায়।
এই সরকারের সাথে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারে নিজেদের অঙ্গীকার বক্তব্য করেন পশ্চিমা দেশগুলোর ঢাকা নিযুক্ত প্রতিনিধিরা। কিন্তু গণতন্ত্রকামী প্রক্রিয়া আছে এমন পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক দল নিষিদ্ধ প্রশ্নে সরকারের সাথে বিভিন্ন মত পোষণ করছে বলেই মনে করছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, কারণ বন্ধু রাষ্ট্রগুলোকে শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, কাউকে এক্সক্লুড করতে গেলে সংঘাতের আশঙ্কা বাড়ে। সেজন্য বন্ধু রাষ্ট্রগুলো তাগিদ দিচ্ছে যাতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাটাকে নেওয়া যায়। কূটনীতিকদের যে তৎপরতার কথা বলা হচ্ছে তা অস্বাভাবিক নয় বলে মনে করেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী সম্পর্কের শিক্ষক অধ্যাপক সাব এনাম খান। আওয়ামী লীগের ব্যাপক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তীব্র ক্ষোভের ব্যাপারটি তাহলে কিভাবে দেখা হচ্ছে? এমন প্রশ্নে অধ্যাপক খানের বিশ্লেষণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র সম্পর্কে ধ্যান ধারণার সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা ফারাক আছে। বিদেশিরা যেভাবে বাংলাদেশের দলগুলোকে দেখছে সেভাবে বাংলাদেশের জনগণ সবসময় দেখছে বলে মনে হয় না বলে তিনি আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষকের ধারণা আগামীতে কূটনৈতিকদের তরফে এমন তৎপরতা আরো বাড়াতে পারে। রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চাপের প্রভাব কি? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচার কথা বলে আসছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আইন আনার জন্য বুধবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ যদি আবার জনগণের কাছে আসতে চায় তাদের অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। কিন্তু গণতন্ত্রের কথা বললে সব দল মত বিশ্বাসের সুযোগ থাকা দরকার। সেই সুযোগগুলোর মধ্যে কাকে নাগরিকরা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না সেটা আইনগত বিধান দিয়ে আটকে দেওয়ার খুব চেষ্টা একটা কাজ করে না বলেন অধ্যাপক ইসলাম। তার মতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে বিএনপির বরাত দিয়ে অধ্যাপক ইউনূস যা বলেছেন তাকে এন্ডোর্সমেন্ট কিংবা সরকারের সুনির্দিষ্ট অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। বিএনপি একটা পক্ষ মাত্র, অন্য যে পক্ষগুলো আছে তাদের সবার মধ্যে যদি একটা বোঝাপড়া তৈরি না হয় বিষয়টা সহজ হবে না, যোগ করেন তিনি। আবার কূটনীতিকদের মতামত যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বোঝাপড়ার সঙ্গে না মেলে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে অধ্যাপক মারুফ ইসলাম। আন্তর্জাতিক মহলের মনোভাবের ব্যাপারে একই মত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও। তিনি বলেন, কূটনৈতিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা হলেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশ সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর। হুমায়ুন কবির বলেন, তারা আলোচিত রাষ্ট্রসমূহ আমাদের তাদের সহযোগিতা ভবিষ্যতে লাগবে। তাদের কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে ভালো হবে আমাদের জন্য। আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায় তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে বলছেন সালিমুল্লাহ খান। লেখক অধ্যাপক সালিমুল্লাহ খান বলেছেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। আগে আওয়ামী লীগ মুসলিম লীগকে ছিল, সেখান থেকে আওয়ামী লীগকে হয়েছে। ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ফুরিয়ে যায় তাহলে দলটি বিলুপ্ত হয়ে যাবে যেমন মুসলিম লীগ হয়ে গেছে। তিনি আরো বলেন, আহমেদ ছফা বলেছিলেন, বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশের স্বাধীন হতো না। সেই সময় বুদ্ধিজীবীরা ঠেলায় পড়ে বাংলাদেশি হয়েছিলেন। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে তারা নিজেদের আখের গুছিয়েছিলেন। তখন বুদ্ধিজীবীদের বিচার হওয়া দরকার ছিল। এখন আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক সহ সবার বিচার হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 16 বছরে কি ভূমিকায় ছিল প্রশ্ন তুলে তিনি বলেন, তাদেরও বিচার হওয়া উচিত। দখলবাজদের বহিষ্কার চায় বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী বাগমারায় অব্যাহত চাঁদাবাজি, জমি, পুকুর দখল, মাছ লুটের ঘটনায় জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত, দলীয়, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সাতটাগাছি বাজারে স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। গত 5 আগস্টের পর থেকে এলাকায় কতিপয় বিএনপি নেতাকর্মী এসব অপকর্মে জড়িত বলে সংবাদ সম্মেলনের অভিযোগ থেকে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দখল হওয়া জমি ও পুকুরের ইজারাদার ও স্থানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা। তিনি অভিযোগ করেন, আমাদের কাছে 15 লাখ টাকা চাঁদা দাবি করেছিল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর রহমান। এসব অপকর্মে তারা মদতদাতা হিসেবে রয়েছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামাল হোসেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত 4 নভেম্বর আমাদের উপর হামলা করে পুকুর দখল করে নেয়। আর এ কাজে তারা ব্যবহার করে বিএনপি নেতা মনসুরের বোন জামাল উদ্দিনের হেলমেট বাহিনী। আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় তৈরি হয় এই হেলমেট বাহিনী গত 5 আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা করেছিল। হেলমেট বাহিনী এখন বিএনপির হয়ে মাঠে কাজ করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, এই হেলমেট বাহিনী দিয়ে বিএনপি নেতা মনসুর রহমান গত 7 ও 21 আগস্ট 2 দফায় পুকুরের কয়েক লাখ টাকার মাছ লুট করে। এছাড়াও গত 15 নভেম্বর রাতে পুকুরে বিষ দিয়ে প্রায় 10 লাখ টাকার মাছ নিধন করে। এ সময় তারা পুকুরের কেয়ারটেকার রায়ানের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।
গত 4 নভেম্বরের ঘটনায় ঢাকায় থানায় 2টি মামলা হলেও বিএনপি নেতারা কামাল হোসেনের চাপে পুকুরে বিষ দেওয়ার ঘটনায় পুলিশ কোনো মামলা নেয়নি। বর্তমান তাদের হুমকি-ধামকিতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। কোয়ার্টার রায়হানের পরিবারও এলাকা ছাড়া। কেয়ারটেকার রায়হানের পরিবারও এলাকা ছাড়া। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।